নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা পরীক্ষা। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দেবগড় রাজ্যের দেওয়ান সর্দার সুজন সিংহ বৃদ্ধ হয়েছেন। এখন তার মন টেনেছে পারমার্থিক ভাবনায়। মহারাজের কাছে গিয়ে একদিন তিনি নিবেদন করলেন, হে দীনবন্ধু, দীর্ঘ 40টা বছর তো এ অধম আপনার সেবা করল, কিন্তু এবারে যে শরীর ঢলে পড়েছে, রাজকার্য সামলানোর সামর্থ্য আর নেই। কখন কোথায় কি ভুলচুক করে ফেলবো, বুড়ো বয়সে কি কলঙ্ক পড়ে যাবে, অর্জিত সুনাম ধুলোয় মিশে যাবে। মহারাজ তার এই অভিজ্ঞ ও বিচক্ষণ দেওয়ানকে বড়ই ভালোবাসতেন। উনি অনেক বোঝালেন, কিন্তু দেওয়ান সাহেব যখন কিছুতেই মানছেন না, তখন ক্ষান্ত দিয়ে মহারাজ ওর আর্জি মঞ্জুর করলেন। তবে শর্ত রইল যে নতুন দেওয়ানের ব্যবস্থা তাকেই করে যেতে হবে। পরদিন দেশের সমস্ত বড় বড় কাগজে বিজ্ঞাপন বেরুল যে দেবগড় রাজ্যের জন্য একজন সুযোগ্য দেওয়ান চাই। যে গুণী ব্যক্তি নিজেকে যোগ্য বিবেচনা করবেন, তিনি যেন বর্তমান দেওয়ান সর্দার সুজন সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রার্থীকে যে গ্র্যাজুয়েট হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হওয়া চাই। অগ্নিমন্দ ব্যক্তিদের আগ্রহ দেখাবার কোনো প্রয়োজন নেই। 1 মাস ধরে প্রার্থীদের চলাফেরা, ওঠা বসা সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হবে। বিদ্যাবত্তার চাইতে কর্তব্যজ্ঞানের দিকটাতেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এই পরীক্ষায় যিনি সফলকাম হবেন তাকেই ওই সম্মানিত পদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞাপনে চারিদিকে হইচই পড়ে গেল। এত বড় একটা দায়িত্বপূর্ণ পদ, অথচ কোনো বাধ্যবাধকতা নেই, কিছু নেই, শুধুই কপালের জোর। শয়ে শয়ে লোক ছুটল নিজের ভাগ্য পরীক্ষা দিতে। বিচিত্র বর্ণের সব মানুষে দেবগড় ভরে উঠল। প্রতিটা ট্রেন থেকেই দলে দলে প্রার্থী নামছে। কেউ পাঞ্জাব থেকে আসছে, কেউ মাদ্রাজ থেকে, কেউ নতুনতম ফ্যাশনে বিচিত্রিত, কেউ আবার প্রাচীন রুচিতেই গর্বিত। পণ্ডিত আর মৌলবীরাও এবার নিজেদের কপালের জোর দেখতে চাইছেন। ডিগ্রি তকমার জন্যে এতদিন তাদের বড়ই হেনস্থা হতো, এখানে সেসবের প্রয়োজন নেই। রঙিন পাগড়ি, কুর্তা, চোগা চাপকান, আংরাখা হ্যাটের সাজে দেবগড় ভরে উঠল। তবে গ্র্যাজুয়েট প্রার্থী ছিল সংখ্যায় সব থেকে বেশি। ডিগ্রি তকমার বাধ্যবাধকতা এখানে না থাকলেও তা দিয়ে অনেক অক্ষমতাই ঢাকা যায়। সর্দার সুজন সিংহ এই সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদের আদর আপ্যায়নের অতি চমৎকার বন্দোবস্ত করেছিলেন। আপন আপন কামরায় বসে সবাই রোজানিষ্ঠ মুসলমানের মতো মাসের প্রতিটি দিন গুনতে লাগলেন। প্রত্যেকেই আপন আপন চরিত্র, বুদ্ধি প্রভৃতির চরম উৎকর্ষ দেখাবার জন্য প্রাণপাত করতে লাগলেন। শ্রীযুক্ত বেলা 9টার আগে বিছানা ছাড়তেন না কোনো দিন। এখন তিনি উদ্যানে পদচারণা করতে করতে প্রত্যহ সূর্যোদয় দেখেন। শ্রীযুক্ত বয়ের চিরকেলে অভ্যাস হুঁকো খাওয়ার। তিনি দরজা বন্ধ করে গভীর রাত্রি পর্যন্ত চুরুট ফোঁকা মক্স করতে লেগেছেন। শ্রীযুক্ত স আর জয়ের স্বগৃহে চাকর খানসামাদের প্রাণ ওষ্ঠাগত থাকে হুকুমের ঠেলায়। এখানে কিন্তু তারা ভৃত্যদের সঙ্গেও আপনি আজ্ঞে ছাড়া কথাই বলছেন না। কবাবু কট্টর নাস্তিক, হাক্সলির অনুগামী, অথচ এখন তার ধর্মনিষ্ঠার ঠেলায় মন্দিরের পূজারীর চাকরি যাবার জোগাড়। মিস্টার লয়ের কাছে সব থেকে ঘৃণার বস্তু হলো গ্রন্থ। তিনি এখন উদয়াস্ত ডুবে থাকেন পেল্লায় পেল্লায় সব কেতাবের পঠন পাঠনে। যার সঙ্গেই কথা বলুন, নম্রতার সদাচারের একেবারে পরাকাষ্ঠা।
শর্মাজি তো রাত থাকতেই বেদপাঠ শুরু করে দেন, আর মৌলভী সাহেবের যেন নামাজ তলাবত ছাড়া আর কাজই নেই। সবাই ভাবছে একটা মাসের তো ব্যাপার, কোনো ক্রমে পেরিয়ে যাক একবার ভালোই ভালো, তারপর কাজ ফুরোলে কে কার কড়ি ধারে। কিন্তু মানুষ রত্নের প্রবীণ জহুরি অন্তরালে বসে নিবিষ্ট চিত্তে খুঁজে চলেছেন বকের শাড়িতে রাজহংসের ডানা। নব্য ফ্যাশন দুরস্তদের খেয়াল চাপল যে নিজেদের মধ্যে হকি খেলা যাক একদিন। হকিতে দর খেলোয়াড়ই প্রস্তাবটা তুলল। হাজার হোক এও তো একটা বিদ্যা, একেই বা লুকিয়ে রাখা কেন? বলা যায় না, হয়তো এর মার প্যাচেই কাজ হাসিল হয়ে গেল। অগত্যা উদ্যোগ আয়োজন করে কোর্ট তৈরি হলো, খেলাও শুরু হলো, আর বল বেচারেই কোনো দপ্তরের অ্যাপ্রেন্টিস ছোকরার মতো ঠক্কর খেতে লাগলো এদিক থেকে সেদিক। দেবগড় রাজ্যে এই খেলা একেবারেই নতুন। শিক্ষিত পদস্থ সজ্জনেরা দাবা, পাশা, তাস প্রভৃতি সিরিয়াস ধরনের খেলাই পছন্দ করেন। এসব দৌড়াদৌড়ি হুটোপুটির খেলা নিতান্ত বালসুলভ বলেই বিবেচিত হয় এখানে। খেলা চলছিল খুব উৎসাহের সঙ্গে। এপক্ষের খেলোয়াড়েরা যখন বল নিয়ে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন বিশাল এক তরঙ্গ ধেয়ে চলেছে সগর্জনে। আবার ওপক্ষের খেলোয়াড়েরা সেই ঢেউকে এমন দৃঢ়তার সঙ্গে আটকে দিচ্ছে যেন দুর্ভেদ্য লোহার দেওয়াল। সন্ধে পর্যন্ত চলল এই হুজুক। ঘেমে নিয়ে উঠল সব খেলোয়াড়, রক্তের উত্তাপ ফুটে বেরুচ্ছে চোখে মুখে। হাঁপাতে হাঁপাতে সবাই অস্থির, তবু খেলার নিষ্পত্তি হয় না। ক্রমে অন্ধকার হয়ে এলো। ময়দানের কিছু দূর দিয়ে একটা নালা গিয়েছে, সেখানে পারাপারের কোনো সেতু নেই। নালার ভেতর দিয়েই যাতায়াত করতে হয় সবাইকে। খেলা সবেমাত্র বন্ধ হয়েছে, খেলোয়াড়েরা বসে বসে জিরিয়ে নিচ্ছিলেন খানিক। এমন সময় এক চাষি ফসল ভর্তি গরুর গাড়ি নিয়ে সেই নালা পেরোতে গেল, কিন্তু কিছুটা নালার পাঁকের জন্য, আবার কিছুটা পাড়ের খাড়াইয়ের কারণেও গাড়ি কিছুতেই উঠতে পারছিল না নালা থেকে। বেচারা চাষি বলদদের নানাভাবে উৎসাহ দিয়ে নিজে চাকা ঠেলে কত চেষ্টাই না করল, কিন্তু বোঝা যত ভারী ছিল, বেচারি বলদ দুটির সামর্থ্য ততটা ছিল না। গাড়ি কিছুতেই ওঠে না, কখনো খানিক ওঠে তো পরক্ষণেই নেমে যায় হড়হড় করে। চাষি বারে বারে জোর লাগায় আপ্রাণ, বারে বারে বলদজোড়াকে উত্তেজিত করে, ঠ্যাঙায়, কিন্তু গাড়ি আর ওঠে না। বেচারি হতাশ চোখে ইতিউতি তাকায়, কিন্তু আশেপাশে এমন একজনও নজরে পড়ে না যে তাকে একটু মদত দিতে পারে। অথচ গাড়ি ফেলে রেখে যাওয়াও যায় না কোথাও। ভীষণ বিপত্তিতে পড়ে বেচারি একেবারে নাজেহাল। ঠিক সেই সময় হকি স্টিক হাতে খেলোয়াড়েরা সেদিক দিয়েই যাচ্ছিল। চাষি বেচারি করুণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু কাউকে যে বলবে একটু সাহায্য করতে, সে সাহসই তার হলো না। খেলোয়াড়রাও ওকে দেখল, সহানুভূতিহীন নিরাসক্ত সেই দেখা। ওদের সবারই মনে স্বার্থবোধ ছিল, অহংকার ছিল, কিন্তু ঔদার্য আর স্নেহপরায়ণতার লেশমাত্রও ছিল না। কিন্তু তাদের মধ্যেই এমন একজন মানুষও ছিল যার প্রাণে দয়া ছিল, সাহসও ছিল। আজকে হকি খেলতে গিয়ে তার পায়ে আঘাত লেগেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল খানিকটা পিছনে। হঠাৎ গাড়িটার উপর তার চোখ পড়ল। সে থমকে দাঁড়ালো। চাষিটির করুণ মুখের দিকে তাকাতেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। হাতের স্টিকটি একপাশে রেখে দিল সে, কোট খুলে ফেলল। তারপর চাষিটির কাছে গিয়ে বলল, তোমার গাড়িটা কি বের করে দেব? চাষি দেখল তার সামনে দীর্ঘকায় বলিষ্ঠ এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। শশব্যস্তে প্রণাম জানিয়ে সে বলে উঠল, কিন্তু আপনাকে কিভাবে তা বলি হুজুর? যুবক বলল, মনে হচ্ছে অনেকক্ষণ আটকে আছো। যাও গাড়িতে বসে বলদ সামলাও, আমি পেছন থেকে চাকায় ঠেলা দিচ্ছি, এক্ষুনি গাড়ি উঠে যাবে। চাষিটি গাড়িতে গিয়ে বসল।
যুবক পেছন থেকে চাকায় জোরে ঠেলা লাগালো। বড্ড বেশি পাঁক ছিল সেখানটায়। চাকার মাঝ বরাবর ডুবে গিয়েছিল সেই পাঁকে। কিন্তু হিম্মত দুর্জয়। যুবক আবার প্রাণপণে জোর লাগালো। চাষিও তার বলদ দুটিকে উৎসাহ দিতে থাকল। তারা কাঁধ ঝুঁকিয়ে একটা হ্যাঁচকা টান দিতেই একসময় গাড়ি উঠে এলো নালার ওপারে। কৃতজ্ঞ চাষিটি হাত জোর করে গদগদ কণ্ঠে যুবককে বলল, মহারাজ, আপনি আমাকে বাঁচালেন, নয়তো সারা রাত এখানেই পড়ে থাকতে হতো। যুবক হেসে বলল, এবার তাহলে আমাকে কি পুরস্কার দেবে দাও। চাষিটি গম্ভীর হয়ে বলল, ঈশ্বর করুন দেওয়ানি যেন আপনারই হয়। চকিতে চাষির দিকে তাকালো যুবক। তার কেমন সন্দেহ হলো, এই সুজন সিংহ নয় তো। অবিকল সেই রকম গলার স্বর, আকার প্রকারেও অনেকটা তেমনই। চাষিটিও ওর দিকেই তাকিয়েছিল তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে। বোধহয় যুবকের মনোভাব আঁচ করেই একটু মুচকি হেসে বলল, গভীর জলে ডুব দিলে তবেই না মুক্তা পাওয়া যায়। দেখতে দেখতে ফুরিয়ে গেল একটা মাস। মনোনয়নের দিনও এসে গেল। প্রার্থীরা সকাল থেকেই নিজের নিজের ভাগ্য জানবার জন্য ব্যগ্র। দিন যেন আর কাটে না। প্রত্যেকের চেহারায় ছায়া ফেলেছে যুগপৎ আশা আর নিরাশা। কেউ জানে না কার কপাল আজ খুলবে, কার মাথায় ঝরে পড়বে লক্ষ্মীর আশিস। সন্ধ্যাবেলায় মহারাজের দরবার বসল। শহরের সমস্ত সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তিরা, সভাসদ আর উচ্চপদস্থ রাজকর্মচারীরা আর দেওয়ান পদের প্রার্থীরা সকলেই দস্তুর মতো সেজেগুজে দরবারে এসে বসেছেন। প্রার্থীদের বুক ধড়ফড় করছে উত্তেজনায়। একসময় সর্দার সুজন সিংহ উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, সমবেত দেওয়ান পদের প্রার্থীগণ, এতদিন আপনাদের যা কিছু কষ্ট হয়েছে, যা কিছু অসুবিধা ঘটেছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পদের জন্য আমাদের এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল, যার হৃদয়ে করুণা কোমলতার পাশাপাশি থাকবে বলিষ্ঠ আত্মবিশ্বাস। এমন একটি হৃদয় যা হবে মহৎ, উদার। এমনই আত্মবিশ্বাস যা মোকাবিলা করবে যে কোনো প্রতিকূলতার। এই রাজ্যের সৌভাগ্য যে তেমন একজন পুরুষের সন্ধান পাওয়া গেছে। এরকম যথার্থ গুণবন্ত মানুষ সংসারে সত্যিই দুর্লভ। যে কয়েকজন আছেন তারা সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠান করছেন, তত দূরে আমাদের নাগাল পৌঁছয় না। পণ্ডিত জানকীনাথের মতো নতুন দেওয়ান পাওয়ার জন্য আমি এই রাজ্যকে অভিনন্দিত করছি। সমবেত রাজকর্মচারী ও সম্ভ্রান্ত মানুষেরা সবাই উদ্গ্রীব হয়ে উঠলেন জানকীনাথকে দেখবার জন্য। সমস্ত প্রার্থীরও নজর সেখানেই গিয়ে পড়ল। অবশ্য সে চোখে অভিনন্দনের উষ্ণতা ছিল না, ছিল ঈর্ষার দাহ। সর্দার সুজন সিংহ আবার বলতে লাগলেন, আপনাদের নিশ্চয়ই স্বীকার করতে আপত্তি হবে না যে যে ব্যক্তি নিজে আহত হয়েও পাঁকের মধ্যে থেকে এক দরিদ্র কৃষকের মাল বোঝাই গাড়ি ঠেলে ওপরে তুলে দেন, তার হৃদয়ে আছে সাহস, আছে আত্মবিশ্বাস, আছে উদারতা। এমন মানুষ গরিবদের কখনো কষ্ট দিতে পারে না। তার সংকল্পের দৃঢ়তা ওর চিত্তবৃত্তিকে সর্বদা সুস্থির রাখবে। এমনকি নিজে প্রতারিত হলেও কখনো দয়া, ধর্ম ও বিশ্বাসের পথ থেকে তিনি সরে আসবেন না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।